বিশ্ব সমুদ্র দিবস ৮ই জুন পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। কেন এই সমুদ্রকে এত গুরুত্ব দেওয়া হয়েছে এবং এ নিয়ে কেনই বা প্রতি বছর পালিত হচ্ছে এই দিবসটি? কারণ এই সমুদ্র আমাদের ফুসফুস, এই সমুদ্র আমাদের হৃদয়, এবং এই সমুদ্র না থাকলে কিন্তু আমাদের মহা বিপর্যয় ঘটে যেত। এই সমুদ্র থেকে আমরা পাচ্ছি খাদ্য, আমাদের অক্সিজেন এবং ওষুধ। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই সমুদ্র। তো এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ এসেছেন ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন, অধ্যাপক ও পরিচালক, ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আরও আছেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব সাইদুর রহমান চৌধুরী। জনাব সাইদুর রহমান চৌধুরী, এবারের প্রতিপাদ্য নিয়ে আমাদের একটু বলবেন? ধন্যবাদ। এই বছর সমুদ্র দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ইংরেজিতে বলা হচ্ছে হেলদি ওশান হেলদি প্ল্যানেট, যার মানে দাঁড়াচ্ছে যে সুস্থ এবং সবল সমুদ্র, সুস্থ এবং সবল পৃথিবী। এটা দিয়ে যা বোঝানো হচ্ছে যে আমরা যদি একটি সুস্থ সবল স্বাস্থ্যকর একটি পৃথিবী পেতে চাই, তাহলে আমাদের মনোযোগী হতে হবে সমুদ্রে, আমাদের সমুদ্রকে সুস্থ রাখতে হবে। 2012 সন থেকে মোটামুটি বিশ্বব্যাপী স্বীকৃত একটি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, যাকে বলা হচ্ছে ওশান হেলথ ইন্ডেক্স, অর্থাৎ সমুদ্রের সুস্থতার সূচক। এই সূচকে 10টি আলাদা আলাদাভাবে বিষয়ের উপরে সমুদ্রকে মার্কস দেওয়া হয়, এবং একটি সংস্থা বিশ্বের প্রায় 50 জন বিভিন্ন বিষয়ের বিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং অন্যান্য গবেষকরা মিলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই সূচকটি তৈরি করেছেন। তারা এই সূচকের মধ্যে শুধুমাত্র পরিবেশগত বিষয় নয়, সমুদ্রের যে অর্থনৈতিক বিষয় রয়েছে, এই পরিবেশগত এবং অর্থনীতিগত বিষয়গুলোকে একত্র করে এই সূচকটি তৈরি করেছেন। কারণ আমরা সমুদ্রকে সম্পূর্ণ সুস্থ রাখতে চাইলে সমুদ্রকে ব্যবহার না করে ফেলে রাখতে হবে, কিন্তু স্বভাবতই তা সম্ভব হবে না। পৃথিবীতে এখন 700 কোটি মানুষ, অচিরেই সেটা হবে 1000 কোটি মানুষ। তাহলে সমুদ্রকে আমাদের ব্যবহারও করতে হবে। অতএব সমুদ্রকে ব্যবহার করার মধ্য দিয়েও তার পরিবেশকে কতটুকু সুস্থ রাখা যায়, এর জন্য তারা বিশ্বের 170টির মতো মেরিটাইম কান্ট্রি বা উপকূলীয় দেশ এবং সমুদ্রের যেই অংশগুলো কোনো দেশের অংশ নয়, খোলা সমুদ্র, সেগুলোকেও বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে তাদের এই 10টি বিষয়ের উপরে তারা তথ্য উপাত্ত সংগ্রহ করে সমুদ্রের একটি গড়, একটি স্বাস্থ্যগত সূচক নির্ধারণ করেছেন। গেল বছর 2014 সনে গোটা বিশ্বের সমুদ্রের সূচক দাঁড়িয়েছে 67 বা 67। 100 হলে সেটা হতো সম্পূর্ণ সুস্থ, 0 হলে বলতাম সমুদ্র মৃত। এখন তার অবস্থান হচ্ছে 67 এবং এটা নিচের দিকে নামার ইঙ্গিত রয়েছে। বাংলাদেশের সমুদ্র এই সূচকে 69-এ আছে। আমাদের যেই বৈশ্বিক সূচক তার চাইতে 2 বেশি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের 2 প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এবং ভারতের সূচক আমাদের চাইতে অনেক অনেক নিচে। কাজেই আমাদের এই ছোট্ট সমুদ্র এলাকা, এর সুস্থতা আমাদের প্রতিবেশীদের সামুদ্রিক এলাকার সুস্থতার উপরেও নির্ভর করবে। মোটামুটিভাবে এটি আর শুধু কনসেপ্টের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন আমরা মাপযোগ করে বলতে পারছি যে সমুদ্রের কোন অংশটি কতটুকু সুস্থ। কাজেই আমরা এই সুস্থতার বিষয়ে যদি আমরা মনোযোগী হই, তাহলে আমরা সুস্থ একটি মহাসমুদ্র পাবো এবং তাকে সুস্থ হিসেবে পেলে দিনের শেষে আমরা আমাদের পৃথিবীটাকে স্বাস্থ্যকর, বাসযোগ্য একটি গ্রহ হিসেবে পাবো। আবার ফিরে আসবো আপনার কাছে। অধ্যাপক সাদাত হোসেন, আমাদের বাংলাদেশের সমুদ্রের সুস্থতা কেমন আছে? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সমুদ্রের যে এখন একটা সীমানা নির্ধারিত হয়েছে, তো এই সীমানা নির্ধারিত যেহেতু হয়েছে, তাহলে আমাদের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমাদের সমুদ্রে কী পরিমাণ সম্পদ রয়েছে, আমাদের সমুদ্রের সম্পদ কোন কোন অঞ্চলে অবস্থিত রয়েছে, এবং এই সম্পদ কিভাবে ব্যবহার করা হচ্ছে বা কিভাবে ব্যবহার করা যায়, একই সাথে কিভাবে ব্যবহার করলে তার সুস্থতার উপর কোনো ব্যাঘাত ঘটে না, এই বিষয়গুলোর প্রতি আসলে আমাদেরকে যথেষ্ট যত্নবান হতে হবে। আপাত দৃষ্টিতে আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় আমাদের সমুদ্র এবং সমুদ্র সম্পদ যথেষ্ট সুস্থ আছে বলেই প্রতীয়মান হচ্ছে। তবুও সুস্থ আছে বলে আমরা এর প্রতি আর নজর দেব না, ওরকমের কোনো মানসিকতা আমাদের অবলম্বন করা যাবে না। আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে অনেক বেশি যত্নবান হয়ে আরও সুস্থতা নিশ্চিত করে, যেটা প্রফেসর চৌধুরী বিশ্বব্যাপী যে ইন্ডিকেটরের কথা বলেছেন, সেটাকে আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমরা যাতে নিয়ে যেতে পারি। এ ব্যাপারে রাষ্ট্রীয় এবং সরকারি কী কী ধরনের পদক্ষেপ করণীয় আছে, অথবা আমরা কি ধরনের পদক্ষেপ নিচ্ছি এই সরকারি তরফ থেকে? এক্ষেত্রে আমাদের সরকার সমুদ্র এলাকায় গবেষণার জন্য, সমুদ্র এলাকায়
কি কি সম্পদ রয়েছে সেগুলো মজুত নিরূপণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন আপনি শুনে খুশি হবেন যে আমাদের সমুদ্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, বিশেষ করে জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হয়েছে এবং আমাদের সমুদ্রের বিভিন্ন সম্পদগুলো যথাযথভাবে নিরূপণের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ একযোগে কাজ করে যাচ্ছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানাবিধ গবেষণা নির্লস প্রচেষ্টার মাধ্যমে করে যাচ্ছে এবং অতি সম্প্রতি যে আমাদের বঙ্গোপসাগরে যে আমরা মৎস্য সম্পদের উপর যে নির্ভর করি, এই মৎস্য সম্পদের মজুত নির্ধারণের জন্য আমাদের কিন্তু গবেষণা জাহাজ ক্রয় করা হয়েছে। আমরা আশা করতেছি সকল সেক্টর, বিভাগ, গবেষণা প্রতিষ্ঠান, সকল স্টেক হোল্ডার মিলে যে আমাদের এই গবেষণা জাহাজের যথাযথ ব্যবহার করে আমাদের মৎস্য সম্পদের যথাযথ মজুত নিরূপণ করা, কোন সিজনে কোন প্রজাতি কোন অঞ্চলে পাওয়া যায় সেটা নির্ধারণ করা। এবং এটা হলো জাস্ট একটা উদাহরণ। এইভাবে আমাদের অন্যান্য সেক্টরেও পর্যাপ্ত কর্মসূচি নেওয়া হচ্ছে যাতে আমাদের সমুদ্র সম্পদ যথাযথভাবে নিরূপণ, আহরণ এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে। জনাব সাইদুর রহমান, আপনার যে ধরনের কাজ আপনি করছেন তাতে কি মনে হয় আমাদের গোটা পৃথিবীর সুস্থ থাকার ব্যাপারে আমাদের এই সারা পৃথিবীতে যে এই সমুদ্র নিয়ে যে নানা কথা, নানা আলোচনা চলছে, তো এই সুস্থতা বিষয়টি সংক্ষেপে আমাদের একটু বলবেন? এটি অত্যন্ত ভালো প্রশ্ন এই জন্যে যে আমরা স্থলজীবী। আমাদের বেশিরভাগ মানুষেরই মনে হতে পারে যে সমুদ্র যদি অসুস্থ হয় আমার অসুবিধা কি, আমার ভূমি সুস্থ থাকলেই চলবে। তো আসলে বিষয়টি তা নয়। আমাদের একটি মাত্র পৃথিবী, এটাকে আমরা বলে থাকি ব্লু প্ল্যানেট, এবং এই ব্লুটা সমুদ্রের কারণেই হয়েছে। কারণ আমাদের জানা মতো যত হাজার হাজার লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র আবিষ্কৃত হয়েছে তার মধ্যে পৃথিবীর মতো এরকম সমুদ্র সম্পন্ন গ্রহ আর একটিও কোথাও পাওয়া যায়নি। যে সমুদ্র কত নিবিড়ভাবে এই গোটা পৃথিবীকে আসলে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আমি কয়েকটি সংখ্যা আসলে উল্লেখ করি যে আমরা জানি যে সমুদ্র এই গোটা পৃথিবীর ৭১% জায়গা দখল করে আছে, বাকি ২৯ মাত্র আমাদের ভূমি। কিন্তু ৭১% হলেও একটা শব্দ রয়েছে, একে বলে লিভিং স্পেস, বাসযোগ্য আয়তন রয়েছে গোটা পৃথিবীর, যা তার ৯৯ ভাগই সমুদ্রে, মাত্র ১ ভাগ আকাশ এবং ভূমিতে। আমরা যেই সমুদ্র থেকে ১০০ ভাগের মধ্যে ৮৬ ভাগ বাষ্পীভবনের পানি, তা থেকেই সারা পৃথিবীতে বৃষ্টি, তুষার এবং অন্যান্য অর্থাৎ পানির যে সাপ্লাই, এই সাপ্লাইটা ৮৬ ভাগ আসছে সমুদ্র থেকে সরাসরি। আমরা যেই শ্বাস গ্রহণ করছি বাতাস থেকে, তার অর্ধেক আসছে সমুদ্রের থেকে। আমরা যেই প্রাণী উদ্ভিদ বৈচিত্র্যের কথা শুনেছি, এর ৫০ থেকে ৮০% বাস করে সমুদ্রে, তার মানে কম বাস করে আমাদের ল্যান্ডে। কাজেই বোঝা যায় যে আমাদের এই বিশ্বটাকে, আমাদের এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবার বিপুল ক্ষমতা রয়েছে এই সমুদ্রের। সমুদ্রই আমাদের যেই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঘটছে, তার অধিকাংশ তাপ অ্যাবজর্ব করে নিয়ে আমাদের পৃথিবীকে বাসযোগ্য রেখেছে সমুদ্র। যেই কার্বন ডাইঅক্সাইড নির্গমন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডের অধিকাংশই শোষণ করে নিচ্ছে সমুদ্র। এবং সূর্যালোক যেই শক্তি পৃথিবীতে পৌঁছায়, এই শক্তিটাকে এফেক্টিভলি সারা বিশ্বে বিতরণ করে দেওয়ার দায়িত্ব নিয়েছে সমুদ্রের স্রোত। এই স্রোতের মাধ্যমেই কিন্তু মেরু অঞ্চলে, বিষুবরেখা অঞ্চল থেকে তাপমাত্রা যায়। এটা যদি না থাকতো তাহলে আমাদের উত্তর মেরু, দক্ষিণ মেরুর অনেক অঞ্চলে মানুষ বসবাসের উপযোগী থাকতো না। কাজেই আসলে আমাদের গোটা পৃথিবীর সুস্থতা এবং অস্তিত্বই নির্ভর করছে আমাদের এই সমুদ্রের সুস্থতা এবং সমুদ্রের সঠিকভাবে ফাংশন করবার উপরে, কার্যকরী থাকবার উপরে। আমাদের এই সমুদ্রের যে ব্যবস্থাপনা, এই ব্যাপারে আপনারা কি ধরনের বিশেষজ্ঞ সহায়তা দিচ্ছেন? আমাদের সরকারকে। জি, স্পেসিফিক্যালি সমুদ্রের ক্ষেত্রে বাংলাদেশের প্রথম সামুদ্রিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শত শত হাজার হাজার গ্র্যাজুয়েট তৈরি করেছে। সেই গ্র্যাজুয়েটরা অনেকেই সমুদ্র সম্পর্কিত, সমুদ্রের সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত, সমুদ্রের সম্পদ আহরণ সম্পর্কিত বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং সরকারি সেক্টরে কার্যক্ষেত্রে নিয়োজিত আছে। আর যারা বিজ্ঞানী এবং শিক্ষক গবেষক বিশ্ববিদ্যালয়ের, তারা আমরা সরকারকে যখনই যে কোনো ধরনের কনসালটেশন, যে কোনো ধরনের উপদেশমূলক, পরামর্শমূলক এবং কারিগরি দিক নির্দেশনামূলক যখন যেখানে প্রয়োজন হচ্ছে, সরকার আমাদের যেখানে ডাকছে আমরা সেখানেই যাচ্ছি।
তো আমার মনে হয় যে এই বিষয়ে হয়তো আরেকটু স্পেসিফিক সহায়তা অতি সাম্প্রতিককালে আমরা যা দিয়েছি, আমার মনে হয় যে আমাদের পরিচালক ডক্টর শাহাদাত হোসেন হয়তো আরেকটু স্পেসিফাই করতে পারবেন। এক্ষেত্রে আসলে আমরা যদি অতি সম্প্রতি আমাদের বেশ কিছু কন্ট্রিবিউশনের কথা উল্লেখ করতে হয়, যে আমরা গবেষকরা সহ সারা দেশবাসী অত্যন্ত খুশি যে আমাদের সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করেছে, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরকে নিয়ে, জাতিসংঘের বিভিন্ন এজেন্সির বিশেষজ্ঞদেরকে নিয়ে একটা ন্যাশনাল টিম গঠন করা হয়েছে। তো সেই টিমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের 3 জন বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করেছে এবং টিম লিডার হিসেবে কাজ করেছে। এবং আমরা আশা করি 2016 থেকে 2020 সাল পর্যন্ত আমাদের সরকার এই পলিসি ডকুমেন্টের বিভিন্ন যে পরামর্শগুলো দেওয়া হয়েছে এগুলো বাস্তবায়ন করবেন। সর্বোপরি সমুদ্র সম্পদ ব্যবহার করে আমাদের জনগণের আর্থসামাজিক উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, জনগণের যে খাদ্য সমস্যা সমাধান এবং যে নিউট্রিশনাল যে ডিফিসিয়েন্সি রয়েছে সেটা ওভারকাম করা, এই সকল বিষয়গুলো আমাদের এই পলিসি ডকুমেন্টে বাস্তবায়নের মাধ্যমে অর্জিত হবে। তাছাড়া আমরা জানি যে গত বছর আমাদের সুন্দরবনে যে তেল পড়ার যে একটা বিষয়, সেক্ষেত্রেও জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটিতে আমাদের দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের 2 জন বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করে অত্যন্ত সুনাম অর্জন করেছে। এছাড়া অতি সম্প্রতি আমাদের আরও কিছু কাজ রয়েছে। বিশেষ করে আমরা ইলিশ মাছের কথা জানি যে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। সেই ইলিশের যে উপযুক্ত প্রজনন ক্ষেত্র আমাদের উপকূলীয় নদ নদী এবং সামুদ্রিক অঞ্চলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের গবেষক দল শনাক্ত করেছে, যেটা সরকারের যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে এটা গুরুত্বপূর্ণ একটা সায়েন্টিফিক স্টাডি হিসাবে পরিগণিত হয়ে আসছে। এছাড়া আমাদের আসলে অন্যান্য অনেকগুলো কাজকর্ম চলতেছে। যদি আমি বলতে যাই, যেমন ওশান অ্যাসিডিফিকেশন, এই সমুদ্রের যে অম্লত্ব, এর ফলে যে আমাদের শেল জাতীয় যে সকল অর্গানিজমগুলো রয়েছে, শামুক, ঝিনুক, কোরাল, ক্রাস্টাসিয়ান জাতীয় বিভিন্ন অর্গানিজমগুলো, এই ওশান অ্যাসিডিফিকেশনের গত 3 দশকের ডেটা নিয়ে আমাদের যে গবেষণা হয়েছে, এতে দেখা যাচ্ছে যে আমাদের সমুদ্র অঞ্চলেরও পিএইচের পরিমাণ কমতেছে। আবার বৈশ্বিক তাপমাত্রা নিয়ে আমাদের যে গবেষণা হয়েছে, দেখা যাচ্ছে আমাদের সমুদ্র অঞ্চলের তাপমাত্রা ঊর্ধ্বগতি, অর্থাৎ তাপমাত্রা বাড়তেছে, যেটা বিশ্বের বর্তমান প্রেডিকশনগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং আমরা নানা দিক দিয়ে চেষ্টা করতেছি যে আমাদের গবেষণা কার্যক্রম, আমাদের যে সীমিত সম্পদ রয়েছে তা যথাযথ ব্যবহার করে আমাদের ছাত্রছাত্রী, আমাদের শিক্ষক এবং এই সেক্টরে অন্যান্য যারা কাজ করতেছেন, আপনারা মিডিয়াতে কাজ করতেছেন, আমাদের অন্যান্য সবাইকে সাথে নিয়ে আমরা অনেকগুলো কাজকর্ম, অনেকগুলো গবেষণা করে আবার এই গবেষণার আউটকামগুলো আমরা যথাযথভাবে সায়েন্টিফিক জার্নালে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ডিসেমিনেট করে জনসচেতনতা সৃষ্টি অ্যাজ ওয়েল অ্যাজ সরকার বা বিভিন্ন দাতা সংস্থার, উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নে যাতে সহায়তা হয়। একটা জিনিস আমি খেয়াল করেছি যে আপনার ডিপসি ট্রলারের ব্যাপারটা, যে প্রচুর ডিপসি ট্রলারের পারমিশন দেওয়া হয়েছে এবং তারা যাচ্ছে মাছ ধরতে গভীর সমুদ্রে, এবং সেখানে কিন্তু আমরা যেভাবে আহরণ করছি আমাদের সামুদ্রিক মাছ এবং অন্যান্য জিনিস, তাতে কি আপনি মনে করেন না যে ওভারফিশিং হচ্ছে? এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আসলে আমরা প্রত্যেকেই নিজস্ব লেন্স দিয়ে দেখার চেষ্টা করি। আমরা ফিশারি ডিপার্টমেন্ট, আমরা যারা গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে কাজ করতেছি, আমরা আসলে সবসময় বলে থাকি যে আমাদের যথাযথ মজুত নিরূপণ করাটা অতি জরুরি। যদিও 83-84 সালের দিকে আমাদের মজুত নিরূপণ হয়েছে, এরপরে আর মজুত নিরূপণ হয় নাই। ওদিকে ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশন, ওনারা আরও বেশি ট্রলারের অনুমতি চাচ্ছে। তো আপনি জেনে খুশি হবেন যে সম্প্রতি মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে একটা মিটিং হয়েছে, সেখানে সকল স্টেক হোল্ডারদেরকে একত্রিত করার চেষ্টা করা হয়েছে। সেখানে কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে উনার বলিষ্ঠ ভূমিকায় সবার ঐক্যমতের ভিত্তিতে যে 65 দিন আমাদের উপকূলীয় এবং সমুদ্র অঞ্চল থেকে ট্রলার ফিশিংটা বন্ধ করার যে একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে আমাদের ব্রিডিং সিজনে, অর্থাৎ মাছের প্রজনন ঋতুতে মাছ প্রজননের সুযোগ পাবে, মাছ বেড়ে ওঠার সুযোগ পাবে, মা মাছ নিরাপদে ডিম পেড়ে আবার ফিরে যাওয়ার সুযোগ পাবে। উপরন্ত এই সেক্টরে যারা
কর্মজীবী হিসেবে রয়েছে, তারা কিন্তু তাদের পরিবার পরিজনের সাথে থাকার জন্য, পরিবার পরিজনকে সময় দেওয়ার জন্য একটা ফিক্সড সময় পাবে, যেটা এবছর থেকে প্রথম। তো আপনি যে প্রশ্নটা করেছেন, এক্ষেত্রে আমার মনে হচ্ছে এই উদ্যোগের কারণে আমাদের ওভারফিশিংয়ের যে একটা বিষয়, সেটা অনেকাংশেই লাঘব হবে। আরেকটা জিনিস দেখা গেছে যে আপনার জালের যে সাইজ, জি, সেটা এবং আপনার বলছে ডিপ সি, কিন্তু তুলছে শ্যালো ওয়াটার থেকেই মাছ তুলে নিয়ে আসছে। বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ কোস্ট গার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ওনারা অঞ্চলগুলোতে ওনাদের না, জালের সাইজটা কি ফিক্সড করে দেওয়া যায় না? যে জালের সাইজ ফিক্সড করে দেওয়া আছে, এটা মনিটরিং এর জন্য আসলে বাংলাদেশ নেভি অনেক কাজ করতেছে, বাংলাদেশ কোস্ট গার্ড অনেক কাজ করতেছে। তবে এই বিষয়ে যে প্রযুক্তিগত যে উন্নয়ন, এই টেকনোলজিক্যাল যে ইনোভেশনটা, সেটা আমার মনে হয় প্রফেসর চৌধুরী সুন্দরভাবে বলতে পারবে। আমরা আশা করতেছি অচিরেই এই টেকনোলজিটা আমাদের এখানে প্রয়োগ করা হবে। প্রযুক্তি ব্যবহার করে আমাদের যেই জেলে নৌকা বা মাছ ধরার নৌকা আছে, এগুলো আসলে কোথায় মাছ ধরে, কী ধরনের মাছ ধরে এবং তাদের কোথায় রেঞ্জ, এ বিষয়ে কিন্তু আমাদের কারো কাছেই স্বচ্ছ ধারণা নেই। আমি একটি জাহাজে গিয়ে হয়তো দেখে আসতে পারি যে এই জাহাজটি কোথায় গিয়ে মাছ ধরছে। 200টি জাহাজ এবং 50,000 নৌকা, এটা মনিটর করা অত্যন্ত জরুরি। এই বিষয়টি মাথায় রেখে আমরা একটি প্রযুক্তি উদ্ভাবন করেছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটে, এবং এটি প্রোটোকল বানাবার চেষ্টা করেছি, যা ব্যবহার করলে আমরা আমাদের এই জেলে নৌকাগুলি কোথায় মাছ ধরে, কী ধরনের মাছ সেখান থেকে আহরিত হচ্ছে, এই তথ্যগুলো আমাদের হাতে আসবে, যার উপর ভিত্তি করে আমরা পরবর্তী পরিকল্পনা করতে পারবো যে কোন জোনে বা কোন অঞ্চলে কোন ধরনের জাহাজ যাবে এবং কী ধরনের মাছ ধরবে, কী ধরনের মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করবে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য 2019 সন থেকে বাস্তবায়নের জন্য রাখা হয়েছে। তো আমরা আশাবাদী যদি সেরকম একটি প্রকল্প বাস্তবায়িত হয়, আমরা হয়তো কিছু প্রযুক্তিগত সহায়তা সরকারকে দিতে পারবো এই বিষয়গুলিকে আরও সুস্পষ্টভাবে অঞ্চল ভাগ করে দিয়ে আমাদের যে মাছ ধরার কার্যক্রম তাকে সুচারুভাবে পরিচালনা করবার। একটি জিনিস আমি যেটা দেখেছি আর কি, যে অলিভ রিডলি কাছিম যেগুলো সমুদ্র থেকে যেগুলো যায় মূলত সেন্ট মার্টিনে ডিম পাড়ার জন্য, সেগুলোও কিন্তু ধরা পড়ছে এই জালে, এবং পাশাপাশি আপনার হাঙর, সেগুলো ধরা পড়ছে, অন্যান্য মাছ ধরা পড়ছে। তো এগুলোও কি আমাদের ধরার ব্যাপারটা কি কোনো রেস্ট্রিকশন আছে না, যে এগুলো ধরা যাবে? আপনি যে কয়েকটি নাম বললেন, অ্যাবসলিউটলি এগুলি ধরা যাবে এরকম ডিরেকশন বা নির্দেশনা অবশ্যই থাকবার কথা নয়। আমি নিশ্চিত নই কাগজে কি আছে। অলিভ রিডলি কাছিম ধরা যাবে না এটা আমিও জানি, কিন্তু ধরা হচ্ছে, তারপর হাঙরও ধরা হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই যারা ধরছে তারা বলছে আমরা ইচ্ছা করে ধরিনি, এটা তাদের বাই ক্যাচ হিসেবে ধরা পড়ে। তো যার ফলে ওই যে প্রযুক্তিগত উন্নয়নের যে প্রশ্নটি আসে যে আসলে কি ধরনের। আরেকটা জিনিস আমি একটু বলি, যখন ওরা মাছ ধরছে তখন দেখা গেল যে ওরা আপনি কম দামি মাছ পাচ্ছে, যেমন ধরেন 40 টাকা কেজি যে মাছগুলো, তারপর দেখা গেল পরে যখন ওরা আবার আরও ভিতরে গেল, তখন বেশি দামের মাছগুলো পাচ্ছে 80 টাকা, ধরেন এক্সাম্পল হিসেবে বলতে পারি। তখন এই 40 টাকার যেই কেজির যেই মাছগুলো, এগুলো সব তারা পলিথিনের ব্যাগ সহ ফেলে দিচ্ছে আপনার তাদের ফ্রিজিং হোল যে সেখান থেকে দিয়ে এই মাছগুলোকে ঢুকাচ্ছে। এটাতে কিন্তু বিরাট একটা সম্পদ কিন্তু আমাদের সমুদ্রের মধ্যে পড়ছে, এবং পলিথিন ব্যাগ সহ। এই ব্যাপারে কি কোনো পদক্ষেপ কিংবা কোনো কিছু নজরদারি কি হচ্ছে? এ বিষয়ে আমার মনে হয় যে খুব সুস্পষ্ট তথ্য, অর্থাৎ পরিমাণের তথ্য, এই ধরনের রিপোর্ট কিন্তু এসছে। অনেকেই অভিযোগ করছে, কেউ সাক্ষী, আমাদের মিডিয়াতেও মাঝে মধ্যে এসব রিপোর্ট এসেছে। আমরাও মোটামুটিভাবে ধরে নেই যে এরকম কিছু ঘটনা ঘটে, কিন্তু তার পরিমাণটি আসলে কত, এবং তাতে আমাদের এই যে ট্র্যাশ হিসাবে আমরা যে মাছগুলো ফেলে দিচ্ছি, তাতে আমরা টোটাল কতটুকু ক্ষতি হচ্ছে, এই সমীক্ষাটি প্রথমত হওয়া। 100 টন একটি ট্রলারের মিনিমাম ক্ষমতা আমি যতদূর জানি 200 টন, এর নিচে না। সেখানে কিন্তু প্রতি মাসে কত পরিমাণ মাছ যে এভাবে ফেলে দেওয়া হচ্ছে এই সমুদ্রে, সেটা কিন্তু সেই হিসাবটা কিন্তু আমার মনে হয় না মনিটরিং হচ্ছে সেভাবে। প্রতিটি জায়গায় গিয়ে মনিটরিং করা হয়তো একেবারে অল্প আয়েসের কাজ নয়, অনেক কর্মযোগ্য, অনেক লোকবল এবং অনেক কিছু দরকার হবে। কিন্তু যে জিনিসটি আমি এই প্রসঙ্গে একটু উল্লেখ করতে চাই যে আমাদের বঙ্গোপসাগরের আমরা কিন্তু আসলে মাছ ধরি বলতে গেলে উপকূলেই, আমরা খুব বেশি দূর যাই না।
আমরা 40-50 মিটার গভীরতা পানি যে পর্যন্ত আছে তার চাইতে আর দক্ষিণে যেখানে আমাদের বিস্তীর্ণ আরও বিরাট অঞ্চল রয়ে গিয়েছে বে অফ বেঙ্গলে সেখানে যাই না আনতে পারে। আমরা যদি এইভাবে জোনগুলোকে ভাগ করে ফেলে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অবশ্যই এই পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু এটা সত্য যে আমরা এখনও ঠিক এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করবার মতো লোকবল বা কাঠামো হয়তো আমরা ধরে নিচ্ছি যে সেভাবে গড়ে ওঠেনি। আপনি কি মনে করেন শুধু কোস্ট গার্ড এই কাজটি করতে পারবে, অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা কি এখানে নিয়োগ করা উচিত? হাইপোথেটিক্যালি আমি বলবো কোস্টগার্ড এটা করতে পারবে, কিন্তু আসলে কোস্টগার্ডের বর্তমান সক্ষমতা কতটুকু এবং তারা কতটুকু করতে পারবেন সে সম্পর্কে সেই লোকবল বোধহয় নাই তাদের। কোস্টগার্ডই আসলে বলতে পারবেন, আমি ঠিক সেই মূল্যায়নটি করতে পারছি না। কিন্তু থিওরিটিক্যালি অবশ্যই করতে পারবেন, তাদের কাছে যদি সেই যন্ত্রপাতি, লোকবল এবং অন্যান্য লজিস্টিক্স থাকে অবশ্যই কোস্টগার্ড, কারণ এটা কোস্টগার্ডেরই কাজ, তারা এটা করার জন্যই তারা প্রশিক্ষিত, কাজে তারা অবশ্যই করতে পারবেন যদি তাদেরকে সেই লজিস্টিক্স দেওয়া হয়। মূল কথা এই এত কিছু বলার অর্থ হচ্ছে যে আমাদের সমুদ্র সুস্থ রয়েছে কিনা। গ্লোবাল যে ইন্ডেক্স তার চাইতে বাংলাদেশ 2 পয়েন্ট ভালো আছে, তার অর্থ খুব ভালো নয়, এই জন্যে যে 95-এর নিচে হলে যে কাউকে বলা হচ্ছে যে খারাপ অবস্থা। কাজেই আমাদের সকলের টার্গেট হতে হবে কমপক্ষে 95, কারণ 100 অর্জন করা সম্ভব হবে না 100-তে, কারণ আমরা জানি যেহেতু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে হবে, কাজেই সমুদ্র একটু অল্প স্বল্প কিছু হয়তো সমুদ্রের সুবিধা হবে, কিন্তু সেটা 5 পয়েন্টের বেশি নিচে নামা কোনো দেশের জন্য টার্গেট হতে পারবে না। তো সেই জন্যই মোটামুটিভাবে এখন বলতে গেলে আন্তর্জাতিকভাবেই এই সমুদ্র দিবসের অ্যাওয়ারনেসের মাধ্যমে এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রোটোকল এবং বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন জাতি এবং রাষ্ট্রগুলো কিন্তু আস্তে আস্তে একমত হচ্ছে যে না, আমরা গত 50 বছর সমুদ্রকে যেভাবে ব্যবহার করেছি এভাবে আর ব্যবহার করা চলবে না। যদি আমরা আর ব্যবহার করি বিষয়টি আর টেকসই উন্নয়নের পর্যায়ে থাকবে না এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি স্বাস্থ্যকর পৃথিবী এবং স্বাস্থ্যকর সমুদ্র দেখতে পাবে না। কাজেই আমাদের যেই অবস্থান এখন 69 পয়েন্টে, আমি মনে করি যে আমাদের এখনই বাংলাদেশের সরকার এবং সরকারকে সহায়তা করবার জন্য আমরা প্রফেশনাল এবং সাধারণ নাগরিক সকলে একত্র হয়ে আমরা যদি এখন টার্গেট করি যে বাংলাদেশে এই সূচকটি আমরা প্রতি বছর 5 করে এগিয়ে নিয়ে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত 95 বা 97, 98-তে নিয়ে যাব, তাহলে আমরা হতে পারি যে বাংলাদেশ এই ক্ষেত্রে রোল মডেল হতে পারে। কেন নয়? কারণ ইতিমধ্যেই বে অফ বেঙ্গলে আমরা সবচাইতে ভালো স্বাস্থ্যকর সমুদ্রের অংশের মালিক। আমি মনে করি যে আমাদের সম্মিলিতভাবে বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে আমাদের বঙ্গোপসাগরের স্বাস্থ্যকে একটি রোল মডেলে পরিণত করতে পারি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, বিশ্ব সমুদ্র দিবস পালন হচ্ছে কিন্তু সচেতনতার জন্য, সচেতন করার জন্য। যে প্লাস্টিকের বোতল আমরা ফেলছি অথবা যেই বর্জ্যটাই আমরা ফেলছি স্থলে, সেটাই কিন্তু আলটিমেটলি চলে যাচ্ছে সমুদ্রে। সুতরাং সমুদ্র কিন্তু এই স্থলের সাথেও একটি যোগাযোগ আছে। আমরা শুধু কিন্তু চিন্তা করি আমাদের ল্যান্ডকে নিয়ে আমরা ভাবি, কিন্তু সমুদ্র যে আমাদের জন্য একটা বিরাট একটা ভূমিকা রাখছে আমাদের জীবনে, আমাদের নানা প্রয়োজনে কিন্তু সমুদ্র আমাদের খাদ্য দিয়ে, আমাদের ওষুধ দিয়ে, আমাদের অক্সিজেন দিয়ে, যার কারণে কিন্তু আমরা বেঁচে আছি। সুতরাং এই অক্সিজেন ফুরিয়ে গেলে কিন্তু আমরা কিন্তু এই পৃথিবীতে থাকবো না। সুতরাং সমুদ্রের ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে। আমরা সবাই যদি সজাগ হই, সচেতন হই, তাহলেই এটা সম্ভব। ধন্যবাদ সবাইকে। বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ, স্নিগ্ধ শুনে